বৃষ্টি নদীর হাত থেকে পানির বোতলটা নিয়ে ঢকঢক করে কয়েক ঢোক পানি খেলো। শিলা আর নদী উৎসুক হয়ে বৃষ্টির দিকে চেয়ে আছে কি হয়েছে শোনার জন্য। বৃষ্টি নাক টেনে বলতে লাগলো, আমি এই বিশাল ব্যাটাকে লুকিয়ে দেখতে গিয়ে ধরা পড়ে যাই। নদী আর শিলা একসাথে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জানতাম। তারপর? বৃষ্টি আবারও বলতে লাগলো, ওই খচ্চর স্যার আমাকে জিজ্ঞেস করে আমি ওখানে কি করছিলাম। আমি বলি আপনার থেকে একটা প্রশ্নের উত্তর জানতে এসেছিলাম। এটা শুনে আমার দিকে এমন ভাবে তাকিয়েছিল যেন আমি ওনার কাছে প্রশ্ন জানতে এসে মস্ত বড় অপরাধ করে ফেলেছি। পরে? পরে আর কি, ওই ব্যাটার তাকানো দেখে আমি আর কি প্রশ্ন করব, ভুলেই যাই। তার মানে তুই স্যারকে আর কিছু জিজ্ঞেস করিসনি? করেছি তো। কি? আমি স্যারকে বলেছিলাম আপনাকে দেখলে আমার বুকের ভিতর ধড়ফড় করে, এর ইংরেজি কি। উনি ইংরেজি শিক্ষক, নিশ্চয়ই ইংরেজিটা অনায়াসে বলে দিতে পারতেন, কিন্তু তা না করে খবিশ বেটা আমাকে ধমকিয়ে কলিজা কাঁপিয়ে ফেলেছে। শুধু তাই নয়, আমার ভাইকে কল দিয়ে আমার সামনেই আমার সম্পর্কে যা নয় তাই বলেছে। এখন আমি বাড়ি গেলে ভাইয়া আমার অবস্থা চিরে চ্যাপ্টা করে ফেলবে। এটা বলেই বৃষ্টি আবার নাক টেনে কাঁদতে লাগলো। আর এদিকে নদী আর শিলা হাসতে হাসতে এক প্রকার গড়াগড়ি খাচ্ছে। স্যারকে বলার মতো আর কোনো প্রশ্ন খুঁজে পেল না। তিন বান্ধবী ভার্সিটি গেট দিয়ে বের হতেই শিলার বয়ফ্রেন্ড মোহিতকে দেখতে পায়। মোহিতকে দেখে নদী না চাইতেও হেসে ফেলল। ছেলেটা এত শুকনো। এরে দেখলেই নদীর ইচ্ছে করে এক প্লেট ভাত মেখে খাওয়াই দিতে। শিলার স্বাস্থ্য এর দ্বিগুণ। নদীদের তিন বান্ধবীর মধ্যে শিলাই সামান্য একটু স্বাস্থ্যবান। বৃষ্টি শিলাকে উদ্দেশ্য করে বলল, ওই তো তোর হ্যাংলা এসে গেছে, এইটাকে ভালোভাবে খাইয়ে পড়ে একটু মোটা করতে পারিস না? দেখলেই মনে হয় বাতাসে উড়ে যাবে। শিলা মুখ ভেঙচি দিয়ে বলল, সর, একদম আমার বাবুকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবি না। আমার বাবু যেমন আছে তেমনই সুন্দর। এই বলে শিলা মিষ্টি করে বাবু ডেকে মোহিতের কাছে চলে গেল। বৃষ্টি চোখ মুখ খিচে বলল, এর ঢং দেখলে গা জ্বলে যায়। নদী বলল, হয়েছে হয়েছে, ও যা খুশি তাই করুক। এখন তুই বল, বাসায় কখন যাবি? আমাকে জলদি ফিরতে হবে, মা টেনশন করবে। আসার সময় তো ভাইয়া দিয়ে গিয়েছিল, বলেছিল ড্রাইভার আঙ্কেলকে পাঠিয়ে দেবে আমায় নিয়ে যেতে। এখনো আসছে না কেন বুঝতে পারছি না। নদী মুখ বেঁকিয়ে বলল, কেন? তুই কি সদ্য স্কুলে ভর্তি হওয়া বাচ্চা যে তোকে একবার দিয়ে যেতে হবে আবার নিয়ে যেতে হবে? একা যেতে পারিস না? বৃষ্টি হেসে নদীর মাথায় একটা গাঁটটা মেরে বলল, বাচ্চা হতে যাব কেন? বাড়িতে তিনটে গাড়ি থাকতে তোর মনে হয় বাবা আমাকে একা ছাড়বে? ছাড়তো যদি না ওই দিন ওই ছেলেগুলো আমাকে ডিস্টার্ব না করতো। ওই দিন একা একা আসার পথে কয়েকজন ছেলে টিচ করেছিল, আর এই কথাটা কি করে যেন ভাইয়ার কানে পৌঁছে যায়। এরপর থেকে ভাইয়া আমাকে একা রিক্সায় যেতে দেয় না, বুঝেছিস? বলতে বলতে বৃষ্টি গাড়ির কাছে চলে এসেছে। বৃষ্টি গাড়িতে উঠে নদীকে ডাকছে তার সাথে ওঠার জন্য, সে পৌঁছে দিবে। কিন্তু নদী কিছুতেই রাজি হলো না। সে রিক্সা নিয়ে চলে যাবে বলেছে। বৃষ্টি এত জোর করেও নদীকে রাজি করাতে পারল না তার সাথে যেতে। অজ্ঞাতা বৃষ্টি একাই চলে গেল। নদীর সাথে বৃষ্টির বন্ধুত্ব এইচএসসি বোর্ড এক্সাম থেকে। পরীক্ষায় বৃষ্টির পাশের সিটটাই নদী বসেছিল। তখন থেকে তাদের বন্ধুত্ব শুরু। শিলা নদী স্কুল লাইফ থেকে বেস্ট ফ্রেন্ড ছিল। নদীর শিলার সাথে বৃষ্টির ভালো সম্পর্ক গড়ে ওঠে। ধীরে ধীরে এক্সাম শেষ হয়ে গেলেও এফবির মাধ্যমে তাদের যোগাযোগ চলতে থাকে। সেখান থেকেই তাদের ফ্রেন্ডশিপ আরো গাঢ় হয়ে ওঠে। একে অন্যকে তুই তোকারি করে কথা বলতে শুরু করে। কখনো কখনো ভিডিও কলে তিন বান্ধবী ঘন্টার পর ঘন্টা কথা বলে। ভাগ্যক্রমে এখন তারা একই ভার্সিটিতে চান্স পেয়ে গেছে। নদী বাড়িতে ঢুকেই দেখতে পায় তার স্টুডেন্ট এসে বসে আছে। ক্লাস 5-এর 5টা স্টুডেন্ট পড়ায় নদী। জন প্রতি 1200 করে দেয়। এ দিয়েই তার হাত খরচ হয়ে যায়। বাবার থেকে তার 1 টাকা পেতে টাকা চাইতে হয় না, কিন্তু তবুও নজরুল সাহেব নদীকে আলাদা করে হাত খরচের টাকা দেন। শুধু নদীকে না, তীব্র আর তাদের মাকেও দেন। নজরুল সাহেব একজন প্রবাসী। এই তো 3 মাসের উপরে হয়েছে ছুটিতে এসেছেন। এসেই বাড়ি ঠিক করার কাজে হাত লাগিয়েছেন তিনি। এত বছর বিদেশ থেকে যদি বাড়ি ঘরই সুন্দর করে গড়তে না পারেন তাহলে তিনি কিসের প্রবাসী? অল্প জায়গায় খুব সুন্দর করে একতলা একটা বিল্ডিং তৈরি করেছেন নজরুল সাহেব। 3টা বেডরুম, একটা গেস্ট রুম আর একটা ড্রয়িং রুম, সাথে কিচেনও আছে। প্রতিটা রুমের সাথেই
অ্যাটাচড বাথরুম। মেয়ে বারান্দা পছন্দ করে বলে মেয়ের রুমের সাথে অ্যাটাচড করা ছোট একটা বারান্দাও দিয়েছেন তিনি। সেখানে নদী নানা রকম ফুলের গাছ, লতা পাতা, বাহারি লাইট আর একটা দোলনা দিয়ে সাজিয়ে ফেলেছে। দিনের বেশিরভাগ সময় নদী ওই বারান্দার দোলনায় বসে বিভিন্ন বই পড়ে সময় কাটায়, তার ভালো লাগে। সপ্তাহ খানিকের উপর হবে ঘরের কাজ পুরোপুরি কমপ্লিট হয়েছে। বাড়ির কাজ ধরে নজরুল সাহেবের হাত পুরো ফাঁকা হয়ে গেছে। একেবারে ফাঁকা বললেই চলে না। মেয়ে আর ছেলে তীব্রর ভবিষ্যতের জন্য উনি আগে থেকেই টাকা ডিপোজিট করে রেখেছেন, যার জন্য এখন কিছুটা টানাপোড়েনে আছেন। তবে চলার মতো অবস্থা আছে। আর কিছুদিন পরেই তো ছুটি শেষ হয়ে যাবে, তখন আর এমন টানাপোড়েনে থাকবে না। নদী ফ্রেশ হয়ে এসে ছেলে মেয়েগুলোকে একটু পড়া দেখিয়ে ছুটি দিয়ে দেয়। তার খুব ক্লান্ত লাগছে। রাতে জ্বরের জন্য ঘুম হয়নি। এখন একটা ঠান্ডা ঘুম দেওয়া অতি জরুরি। ছেলেমেয়েরা এত জলদি ছুটি পেয়ে খুশিতে এক দৌড়ে বাড়ি চলে গেছে। নদী আলগোছে বিছানায় গা এলিয়ে শুয়ে পড়ে। চোখ বন্ধ করতেই ঈশানের কথাগুলো মাথায় বাজতে থাকে। সে ঠাটিয়ে আবার চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। আস্তে আস্তে ঘুমিয়েও যায়। ঈশানদের ড্রয়িং রুমের সোফায় আরাম করে বসে ফোন টিপছে বিশাল। সে এসেছে শিশিরকে নিয়ে যেতে। শিশির ঘরে তৈরি হচ্ছে। ইতিমধ্যে আয়েশা বেগম নানা রকমের খাবার সার্ভ করে দিয়েছেন বিশালের সামনে। বিশাল শুধু কফিটা খেয়েছে। ভার্সিটি থেকে সোজা এখানে এসেছে, সে ফ্রেশও হয়নি। তার আপুকে নিয়ে বাসায় একেবারে ফ্রেশ হবে। আজ সকালেই শিশির ফোন দিয়ে বিশালকে বলেছে তাকে আর জায়ানকে নিয়ে যাওয়ার জন্য। বৃষ্টি আজ রান্নাঘর থেকে নড়ছেই না। কিচেন থেকে ড্রয়িং রুমের সোফায় স্পষ্ট দেখা যায়, যার দরুন বৃষ্টি রান্নাঘরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে বিশালকে দেখে যাচ্ছে। আয়েশা বেগম তো অবাক। যে মেয়ে কখনো রান্নাঘরের ধারে কাছেও ঘেঁষে না, সে আজকে রান্নাঘর থেকে সরছে না। শুধু তাই নয়, আয়েশা বেগমকে আরো অবাক করে দিয়ে তাকে এটা সেটা এগিয়ে দিচ্ছে, তার কাজে সাহায্য করছে। এমনকি বিশালের জন্য নিজের হাতে কফি বানিয়েছে। আয়েশা বেগম তো মেয়ের কাণ্ড দেখে বলেই ফেললেন, ব্যাপার কি বলো তো? নিজের জন্য তো কখনো এক গ্লাস পানিও ভরে খেতে দেখিনি, আর আজ আমার কাজে হেল্প করছিস। অন্য সময় তো টেনে হিচড়েও রান্নাঘরে আনা যায় না তোকে, আর আজ আমি না বলতেই সব এগিয়ে দিচ্ছিস। মতলব কি তোর? বৃষ্টি কাপা গলায় বলল, মতলব হতে যাবে কেন? আমি কি তোমাকে একটু হেল্প করতে পারি না? আয়েশা বেগম আর কিছু বললেন না। ভুরু কুচকে শিশিরকে ডাক দিতে চলে গেলেন তিনি। বৃষ্টি হাঁপ ছেড়ে বাঁচে। যাক, এবার ভালো করে দেখা যাবে। বিশাল এখন আর সচরাচর ঈশানদের বাড়ি আসে না, আর আসলেও সোজা ঈশানের ঘরে চলে যায়। তখন বৃষ্টির আর সাহস কুলায় না ভাইয়ের ঘরে ঢুকে বিশালকে এক নজর দেখে আসতে। কিন্তু আজ ঈশান বাড়িতে নেই, যার জন্য বিশাল আর ঈশানের ঘরে ঢুকলো না। বন্ধু নেই, বন্ধুর ঘরে গিয়ে কি করবে? তাই ড্রয়িং রুমে বসেই শিশিরের জন্য অপেক্ষা করছে সে। মামা দেখো, আমি আম্মুর আগে রেডি হয়ে গেছি। এই বলে জায়ান তার সবগুলো দাঁত ফেলে ফোকলা হাসে। জায়ানের গলা শুনে বিশাল ফোন থেকে চোখ তুলে তার দিকে তাকায়। ভাগিনার দিকে তাকিয়ে সে একটু শব্দ করেই হাসে। জায়ান সাথে সাথে তার দুই ঠোঁট একত্রিত করে দাঁত ঢেকে ফেলে। সে তো ভুলেই গিয়েছিল তার সামনে পাটির একটা দাঁত যে পড়ে গেছে। ইস, কি হলো এটা? তার মামা দেখে ফেলেছে তো। এখন যে তার ভীষণ লজ্জা করছে। বিশাল মুচকি হেসে ফোনটা পকেটে রেখে ভাগিনাকে টেনে নিজের কোলে বসালো। জায়ানের মাথার কোকড়ানো চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, কার এত সাহস? হ্যাঁ, আমার ভাগিনার দাঁত চুরি করে? এখন আমার ভাগিনা চকলেট খাবে কি করে? জায়ান গাল ফুলিয়ে বলল, আমার দাঁত কেউ চুরি করিনি মামা। আম্মু বলেছে ইঁদুর মামা নিয়ে গেছে, সময় হলে আবার ফিরিয়ে দেবে। কিন্তু তুমি আমাকে দেখে ওইভাবে হাসলে কেন? সবাই আমাকে দেখে এভাবে হাসে, মজা করে। বিশাল জায়ানের ফুলো গাল দুটোতে এই কষে এক চুমো দিল। জায়ান বলল, আমি সবাইকে বকে দিব তোমাকে নিয়ে মজা না করতে, কেমন? আমিও আর হাসবো না। হয়েছে, এভাবে আর মুখ ভারী করে রেখো না। কে বেশি করে বুকে দেবে মামা? কুটি সবার থেকে বেশি হাসে আমার দাঁত দেখে। আচ্ছা ঠিক আছে, বকে দিব। অন্যদিকে এসব দেখে বৃষ্টি খিটখিট করছে। মামার সাথে পার্ট নেওয়া হচ্ছে, আমার নামে বিচার দেওয়া হচ্ছে না। তোদের মামু ভাগ্নিকে আমি দেখে নিব। শিশির তৈরি হয়ে আসার সাথে সাথে বিশাল আয়েশা বেগমের থেকে বিদায় নিয়ে তাদেরকে নিয়ে চলে গেল।
বিশাল চলে যাওয়ার সময় বৃষ্টি দৌড়ে ড্রয়িং রুমে এসে তার মায়ের পাশে দাঁড়িয়েছিল। বিশাল শুধু একবার তাকিয়েছিল নীল ড্রেস পরা সুন্দরী রমণীটির দিকে। এরপর সোজা ব্যাগ নিয়ে বাহিরে ভুলেও পিছনে ফিরেনি। বৃষ্টি মনে মনে বলল, আস্ত পাষাণ, তাকালেও যেন চোখ জ্বলে যায়। পরন্ত বিকেল বেলা। নদী মাথায় ওড়না চেপে ছাদে উঠেছে শুকনো কাপড় নিতে। এখান থেকে বাড়ির সামনের রাস্তা পুরোটাই দেখা যায়। বেখেয়ালি ভাবে সেদিকে চোখ পড়তেই দেখতে পায় ঈশান দাঁড়িয়ে আছে। প্রথমে নদী ভেবেছিল হয়তো ভুল, ঘুম থেকে উঠে এসে আবল তাবল দেখতে শুরু করেছে হয়তো, তাই সে চোখগুলো ভালো করে কোচকে আবারও সেদিকে তাকায়। আর তাকিয়েই তার চোখ ছানা বড়া, লোকটা সত্যিই এসেছে। ঈশান প্রায় 2 ঘন্টা যাবৎ নদীর বাড়ির রাস্তার সামনে দাঁড়িয়ে আছে। সে শুধু নদীকে একবার দেখতে এসেছে। সকাল থেকে 1 মিনিটের জন্য শান্তি পাচ্ছে না ঈশান। তার ব্যাকুল হৃদয় বারবার শুধু মেয়েটির মায়াবী মুখটা দেখতে চেয়েছে। সে ভার্সিটিতেও ছুটে গিয়েছিল আবার মেয়েটিকে দেখার জন্য, কিন্তু গিয়ে জানতে পারে ভার্সিটি কখনই ছুটি হয়ে গেছে, যার জন্য সে এখন 2 ঘন্টার উপরে হবে তার স্রোতস্বিনী বাড়ির রাস্তার সামনে দাঁড়িয়ে আছে। নিজের কর্মকাণ্ডে নিজেই অবাক ঈশান, যে ঈশান কিনা 2 মিনিট কারোর জন্য অপেক্ষা করেনি, যার দেখা পাওয়ার জন্য, যার গান শোনার জন্য ভার্সিটির কত শত মেয়েরা লাইন লেগে থাকতো। ইভেন এখনো থাকে সেই ঈশান চৌধুরী কিনা একটা সাধারণ মেয়ের জন্য 2 ঘন্টা যাবৎ রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছে, শুধুমাত্র মেয়েটিকে একবার দেখবে বলে। ভাবা যায়? নদী ছাদ থেকে দাঁড়িয়ে স্পষ্ট দেখতে পায় ঈশান কার সাথে যেন ফোনে কথা বলছে। কালো শার্টটায় লোকটিকে কি হ্যান্ডসাম লাগছে। ঈশান ফোনে কথা বলার মাঝেই ছাদের দিকে চোখ যায়, সাথে সাথে তার বুকের ভিতর ধপ করে ওঠে। সদ্য ঘুম থেকে ওঠা নদীর স্নিগ্ধ মুখটা দেখে ঈশান কিছুক্ষণ অপলক তাকিয়ে থাকে। উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট তা ভেজায়। ইস, কত আদরে লাগছে মেয়েটাকে। গালগুলো কেমন ফুলে ফুলে আছে। ঈশানের ইচ্ছে করছে এক্ষুনি গিয়ে গাল দুটোতে কামড়ে দিতে। নদী তার ঘন লম্বা পাপড়ি চোখ জোড়া দিয়ে ঈশানের দিকে ফেলফেল করে তাকিয়ে আছে। ঈশান নদীর দৃষ্টি জোড়া অনুসরণ করে তার দিকে একটা ফ্লাইং কিক ছড়ে। সাথে সাথে নদী হকচকিয়ে যায়। রাগী দৃষ্টি নিয়ে ঈশানের দিকে তাকায়। চোখের ভাষা এমন, কাছে পেলে আপনার খবর আছে। ঈশান ঠোঁট কামড়ে হাসে, চোখে চোখে কথা বলে। ফোন করতে করতে গাড়ির দিকে চলে যায়। মনে মনে বলে, যে কারণেই হোক এই মেয়েকে তার চাই, অ্যাজ সুন অ্যাজ পসিবল। 2টি বেডরুম, একটা কিচেন আর কিছুটা বড়সড় ড্রয়িং রুম মিলেই বিশালের ফ্ল্যাটটি। পুরো ফ্ল্যাটটিতে বিশাল একাই থাকে। প্রায় সময়ই বন্ধুদের নিয়ে ফ্ল্যাটে আড্ডা দেয় সে। মাঝে মধ্যে গভীর রাত পর্যন্ত চলে সেই আড্ডা, যার জন্য খুব অগাছালো হয়ে যায় তার রুমটি। সকালে উঠে ভার্সিটি চলে যেতে হয় বলে নিজের রুম গোছানোর সময় পায় না বিশাল, কিন্তু সে খুব পরিপাটি মানুষ। সময় পেলেই নিজের পুরো ফ্ল্যাটটি গোছায় সে। তাছাড়া 11টার দিকে একজন বুয়া এসে ঘর দুয়ার গোছানো, ধোয়া মোছা আর রান্নাবান্নার কাজ করে দিয়ে যায়। ভার্সিটিতে যাওয়ার আগে সকালের নাস্তা বিশাল নিজেই করে। শিশির এসে আগে ওড়না কোমরে বেঁধে ভাইয়ের রুম গোছাতে লেগে পড়ল। বিশাল খুব শৌখিন হওয়ায় পুরো ফ্ল্যাটটি রুচিসম্মত বিভিন্ন দামাদামি আসবাবপত্র দিয়ে সাজিয়েছে। আজ সাপ্তাহিক ছুটির দিন, ভার্সিটি বন্ধ। পরপর 2 দিন ছুটি থাকায় বিশাল ভাগিনা আর বোনকে নিয়ে ভালোই ঘোরাঘুরি করেছে। 5 দিন হতে চলল শিশির বিশালের ফ্ল্যাটে বেড়াতে এসেছে। এই 5 দিনে বিশাল তার আপু আর ভাগিনার যথেষ্ট পরিমাণ খেয়াল রেখেছে। 3 জন মিলে ভিডিও গেম খেলেছে, ক্যারাম খেলেছে, মুভি দেখেছে। শিশির ভাই আর ছেলেকে নানা রকম খাবার আইটেম করিয়ে খাইয়েছে। বিকেল হলে ঘুরতে বেরিয়েছে। মাঝরাতে 2 ভাই বোন বেলকনিতে এসে কফির আড্ডা দিয়েছে। এক কথায় বিন্দাস কাটিয়েছে দিনগুলো তারা। শিশির বিছানায় বসে ব্যাগে কাপড় চোপড় ভরছে। একটু পরেই তিশান আসবে তাদের নিয়ে যেতে। সোফায় বসে মামা ভাগিনা গেম খেলছিল। হঠাৎ শিশির বিশালকে উদ্দেশ্য করে বলল, তোর কাবার্ডে 3য় ড্রয়ারের একটা মেয়ের ছবি দেখলাম। মেয়েটি কে বিশাল? বিশাল না জানার মতো করে বলল, কার কথা বলছো? অ্যাক্টিং কম কর। কি মিষ্টি দেখতে মেয়েটি, ছবি দেখেই মায়ায় পড়ে যাওয়ার মতো। বল না ভাই, কে? বাড়ি কোথায়? বিয়ে কবে করছিস? আমার সাথে আলাপ করাবি না? বিশাল জায়ানকে তার কোল থেকে নামিয়ে উঠে দাঁড়ালো। পরনের টি শার্টটা টেনে টুনে ঠিক করতে করতে বলল, সময় হলে ঠিক জানতে পারবে। বিকেলবেলা শিউলি বেগমের বারান্দায় বসে নদীর মাথায় তেল দিয়ে দিচ্ছেন। হঠাৎ নদীর ফোন বেজে উঠল। নদী ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে ঈশান ফোন করেছে। লোকটা তার স্টুডেন্ট পটিয়ে তার নাম্বার জোগাড় করেছে।
প্রথমে নদী পাত্তা দিত না, দু একটা কড়া কথা বলে ফোন রেখে দিত, আবার ফোন দিলে নাম্বার ব্লক করে রাখতো বা ফোন রিসিভ না করে সাইলেন্ট করে রাখতো। কিন্তু কিছুতেই লোকটাকে তার পিছু ছাড়াতে পারলো না। সে কল না ধরলে বাড়ির রাস্তায় এসে মেসেজ দিবে, নাম্বার ব্লক লিস্টে রাখলেও অন্য নাম্বার দিয়ে ফোন দিয়ে ধমকাবে, সোজা বাড়িতে ঢুকে নিজে এসে ব্লক খুলে যাওয়ার হুমকি দিবে। নদীর তখন কপাল চাপড়িয়ে আফসোস করা ছাড়া কোনো উপায় নেই। কেন যে সেদিন এই লোকটার গাড়িতেই উঠছিল, সেদিন যদি ওনার গাড়িতে লিফট না নিত তাহলে কোনো দিনও লোকটা তার বাড়ি চিনত না আর তাকে এইভাবে ডিস্টার্ব করতে পারতো না। উফ, অনেকক্ষণ যাবৎ ফোন বেজে যাচ্ছে কিন্তু নদীকে রিসিপ্ট না করে অন্যমনস্ক হয়ে বসে থাকতে দেখে শিউলি বেগম জিজ্ঞেস করলেন, কি রে, কখন থেকে ফোন বেজে যাচ্ছে, তুলছিস না কেন? কে ফোন করছে দেখ। নদী শিউলি বেগমের সামনে ফোন রিসিপ্ট করলো। এখন ফোন নিয়ে উঠে গেলে উনি নিশ্চিত সন্দেহ করবে। নদী ফোন রিসিভ করে কাপা কাপা কণ্ঠে হ্যালো বলল। ভীতু চোখে একবার মায়ের দিকে তাকালো, যিনি এখন নদীর চুলে বেনি পাকাতে ব্যস্ত। একমাত্র শিউলি বেগমের যত্নের কারণে নদীর চুলগুলো এখনো পর্যন্ত এতটা সুন্দর রয়েছে, না হলে মাথা কাকের বাসা হয়ে থাকলেও নদী কখনো তেল দিবে না। শিউলি বেগম নদীর চুলে দেওয়ার জন্য মাঝে মধ্যে ঘরোয়া প্রকৃতির বিভিন্ন হেয়ার প্যাক তৈরি করে মেয়ের চুলে লাগান, যার জন্য নদীর চুল এতটা মজবুত আর লং। শিউলি বেগম নদীর চুল বেনি করে উঠে গেলেন। নদী যেন হাঁপ ছেড়ে বাঁচল। কল রিসিভ করে শুধু হ্যালো বলে বসেছিল সে। মায়ের সামনে কিছুতেই এই লোকের সাথে কথা বলতে পারবে না নদী। তাছাড়া যেই লাগাম ছাড়া কথা বলে, লোকটা নদীর লজ্জায় আর রাগে কপৎকাত হয়ে যায়। নদীকে লজ্জা পেতে দেখলে শিউলি বেগম কি ভাবতে পড়ে। ফোনের অপর পাশ থেকে ঈশানের গলা শুনে ধ্যান ভাঙল নদীর। সে আবার ফোন কানে নিয়ে ঝাঁঝালো স্বরে বলল, কি চাই তোমাকে? আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। রিয়েলি? উঠে যাও তাহলে। কখনোই না। আমিও হাল ছাড়ছি না। দেখুন, সামনে আসো দেখি। অসভ্য লোক। ফোনের অপর পাশ থেকে ঈশানের হাসির শব্দ শোনা যাচ্ছে। নদীর রাগে গা জ্বলে যাচ্ছে। লোকটা সবসময় তাকে রাগিয়ে দেয়। নদী রেগে যাচ্ছে বুঝতে পেরে ঈশান হাসি থামিয়ে দিল। ম্যানলি ভয়েসে বলল, ছাদে আসো স্রোতস্বিনী। শিশির করে উঠল নদীর শরীর। আবার স্রোতস্বিনী এই নামটা বলেই কেন ডাকতে হবে লোকটার? আর ডাকে তো ডাকে, কি মারাত্মক ভাবে ডাকে। সাথে সাথে শরীরের পশম দাঁড়িয়ে যায়, তার ভিতরে তোলপাড় শুরু হয়, বলতে বন্ধ হয়ে যায়। ঈশান আবার বলল, কি হলো, কথা বলছো না কেন? জলদি আসো, আমি ওয়েটিং। নদী ভেঙচি কাটে মনে মনে বলে, জলদি আসো, মামার বাড়ির আবদার। যাবো না আমি, কি করবি তুই? কিন্তু ফোনে বলার সাহস পেল না। কেন যেন লোকটাকে ভীষণ ভয় পায় সে। আগে করা কথা শুনিয়ে দিতে পারলেও এখন আর তা পারে না। কিন্তু এটা কিছুতেই লোকটাকে বুঝতে দেওয়া যাবে না। তাই সে আবারও গলায় ঝাঁজ ঢেলে বলল, আসবো না। ঈশান বাঁকা হেসে বলল, আমি আসছি তাহলে। ঢুক গেলে নদী। বাড়িতে বাবা আছে, দেখলে বড়সড় একটা ঝামেলা হবে। লোকটাকে বিশ্বাস নেই, কলিজা ভরা সাহস, যা বলে তাই করে। ওই দিন কলেজ শেষে নদীকে দেখা করতে বলেছিল, না বলায় জোর করে নিয়ে যাবে বলেছে। সত্যি সত্যি সেদিন কলেজ থেকে ফেরার পথে রিকশা নামিয়ে তাকে জোর করে রেস্টুরেন্টে নিয়ে গেছে। তখন অবশ্য খুব কেয়ার করেছিল নদীর। তবে যাই হোক, যখন তখন তার উপর এভাবে হুকুমদারি চালাবে কেন? সে কি তার বউ নাকি প্রেমিকা? এসব ভেবে নদী আবার খিটখিটিয়ে উঠল, দাঁত কর্মর করে বলল, আপনি আমাকে এত জ্বালাচ্ছেন কেন? আমি আপনার বউ নই যে যখন যা বলবেন তাই পালন করতে হবে। ঈশান বলল, মনের বউই বড় বউ। আমি মনে মনে করেই তোমাকে বউ ভেবে নিয়েছি, এবার তুমি আমাকে জামাই ভাবলেই হলো। ঈশানকে কপি করে নদীও বলল, মনের ভাই বড় ভাই। আমি মনে মনে কবেই আপনাকে ভাই ভেবে নিয়েছি, এবার আপনি আমাকে বোন ভাবলেই হলো। তাই নাকি? সামনে এসে বলো দেখি তোমার কত সাহস। আপনি কি ভেবেছেন আমি আপনাকে ভয় পাই? আমি ভাববো কেন? তুমি নিজের মুখেই তো বললে তুমি আমাকে ভয় পাও। নদী তাজ্জব বনে গেল। সে কখন বলল? রেগে গিয়ে কিছুটা জোরেই বলে ফেলল, আমি কখন বললাম আমি আপনাকে ভয় পাই? এই যে এইমাত্র আবার বললে। নদী এবার রীতিমতো রাগে ফুঁসছে। সে রেগে কিছু বলতে যাবে তার আগেই ঈশান বলে ওঠে, থাক, বুঝে গেছি তুমি আসবে না। কি আর করার, আমাকেই আসতে হবে। শ্বশুর মশাই তো মনে হচ্ছে বাড়িতে।
আসলে ওনার সাথে দেখা হয়ে যাবে, জামাই শ্বশুর মিলে চায়ের আড্ডা দিতে দিতে বিয়ের কথাটাও পাকা করে ফেলবো, কি বলো? নদী দাঁতে দাঁত ঘষে বলল। আসছি। ঈশান ফোন রেখে মুচকি হাসে। নদী ছাদে উঠতেই দেখে নজরুল সাহেব দাঁড়িয়ে। সে যেদিক দিয়ে এসেছে উল্টো ঘুরে সেদিক দিয়ে দৌড়ে চলে যেতে নিল, কিন্তু পিছন থেকে বাবার ডাক। নদী মা। শুনে স্ট্যাচু হয়ে গেল। নদী পিছন ফিরে হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ হ্যাঁ বাবা। নজরুল সাহেব মেয়ের কাছে এগিয়ে আসেন, জিজ্ঞাসু গলায় বলেন, দেখছিলাম ছাদে এলি, আবার দৌড়ে চলে যাচ্ছিস যে? নদী ঘাবড়ানো স্বরে বলল, তীব্রকে খুঁজতে এসেছিলাম বাবা, ওকে একটু দরকার ছিল। তীব্রকে তো দেখলাম মাঠে ক্রিকেট খেলছে, ওকে কি দরকার? নদী এবার বিপাকে পড়ে গেল, কি বলবে এখন, একটু ভেবে বলল, ওকে একটু দোকানে পাঠানো ছিল বাবা। ওহ, কি লাগবে বল, আমি এনে দিচ্ছি। তীব্র সন্ধ্যার আগে ফিরবে না। নদী সাথে সাথে জবাব দিল, চিপস লাগবে বাবা, ডং ডং চিপস। নজরুল সাহেব মেয়ের কথা শুনে জোরে হেসে দিলেন। মেয়ের মাথায় হাত রেখে বললেন, এখনো ছোটবেলার মতো চিপস খেতে পছন্দ করিস? নদী লজ্জা পেয়ে মাথা নিয়ে ফেলল। নজরুল সাহেব নিচে চলে যেতে নিয়ে আবার পিছনে ঘুরে জিজ্ঞেস করলো, আর কিছু লাগবে? নদী মাথা নাড়িয়ে বলল, চকবার আইসক্রিম। নজরুল সাহেব আবার হাসেন। হাসতে হাসতে তিনি মেয়ের বলে দেওয়া জিনিসগুলো আনতে চলে যান। বাবারাই তো এমনই, ছেলে মেয়েদের আবদার পূরণের মেশিন। বাবা চলে গেলে নদী উন্নাটা পুরো গা সহ মাথায় ভালোভাবে জড়িয়ে নিয়ে ছাদের পেছন দিকটা চলে আসে। এদিকটায় মানুষ একদমই কম থাকে। নদী ছাদের রেলিংয়ে হাত রেখে চোখ ছোট ছোট করে ঈশানকে খুঁজতে লাগলো।